সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে কারো পায়ের শব্দ হচ্ছে বটে। হয়তো ওই শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, মুন্ডহীন রক্তাক্ত দেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। না, আপনাদেরও আর ভাবিয়ে অধৈর্য করব না। আজকে কলতানের পক্ষ থেকে আমরা শুনে নেব হেমেন্দ্র কুমার রায় বিরচিত রোমহর্ষক গল্প বাঁদরের পা। গল্পের কথক অমৃতা, সুরমার চরিত্রে আমি সায়নী, সুরেনের চরিত্রে দেবাশিস, অবনীর ভূমিকায় হৃদ, শব্দবিন্যাসে সৃজা, আবহে হৃদ, প্রচ্ছদ ভাবনায় অমৃতা ও হৃদ, সমগ্র নির্দেশনায় প্রিয়াঙ্কা। শুরু হচ্ছে আজকের রোমহর্ষক গল্প হেমেন্দ্র কুমার রায়ের বাঁদরের পা। রোববার মানে গপ্পবার। অবনীবাবু বলেছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছি, সেই সময় এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছুই নয়, বাঁদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাঁদরের পা? সে আবার কি? অবনীবাবু বললেন, বিশেষ কিছু নয়, বাঁদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায়ে মরা মানুষের দেহকে শুকিয়ে রাখে, সেই রকমই কোনো উপায়ে এই বাঁদরের পা খানাকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন। বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মা গো, ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন? ইস, আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধলেন, এর গুণ কি শুনি? অবনীবাবু বললেন, এর মহিমায় 3 জন লোকের 3টি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি মশাই? এও আবার সম্ভব নাকি? হ্যাঁ, প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল। তার প্রথম 2টি ইচ্ছের কথা আমি জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল। তার সেই ইচ্ছে পূরণ হয়েছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার। তা আর কেউ এর গুণ পরীক্ষা করেছে নাকি? সুরেনবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি করেছি। কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? আচ্ছা, আপনার কথা যদি সত্যি হয়, তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি। এখনো আরেকজন লোক এর কাছে 3টি ইচ্ছে প্রকাশ করতে পারে। তবে তা পারে। আমি বলি কি, তাহলে ওটা বরং আমাকে দিন না। অবনীবাবু আঁতকে উঠে বললেন, বলেন কি সুরেনবাবু, আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর মতো কাজ করতে পারবো না। না 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 না। কেন? আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, শুনুন, আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাস করি না। তবু দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্য আছে। আপনি বরং ওটাকে গঙ্গায় না ফেলে দিয়ে আমার হাতেই দিয়ে যান। অবনীবাবু বললেন, বেশ, আপনার কথাই থাকুক। কিন্তু যদি হিতে বিপরীত হয়, তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না। এই নিন। সুরমা বললেন, হ্যাঁ গো, এই যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না। প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলতো?
সুরমা বললেন, আমাদের তো কোনোই অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছে আছে বটে। আমাদের বাড়িখানা অনেক দিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খানতেনে ঘর তৈরি হলে ভালোই হয়। এর জন্য 5,000 টাকার দরকার। সুরেনবাবু হো হো করে হেসে উঠে বললেন, 5,000 টাকা দরকার? তা আবার ভাবনা কি? এই দেখো না, এখনই দিচ্ছি। বলেই তিনি বাদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন, আমাদের 5,000 টাকা দরকার, বুঝেছো? 5,000 টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাদুরের পাখানাকে টেবিলের উপরে ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বলে উঠলেন, ও ও কি, ও অমন করে উঠলে কেন? সুরেনবাবু সব ভয় বললেন, আমার ঠিক মনে হলো ওই বাঁদরের ওই পাখানা আমার হাতের ভিতরে যেন নড়ে উঠল। ও ও তোমার মনের ভুল। চলো চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করো না, খাবে চলো। সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন একটা বাঁদর যেন তার পাশেই শুয়ে রয়েছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলছিলেন। সুরমা হেসে উঠে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? বাদরটা হয়তো আমাদের টাকা দিতে। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন, হে দেখো দেখো। বাগানের একটা বটগাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, পাড়ার ঘোষেদের বাড়িতে 2টো বাঁদর আছে, জানো বোধহয়। একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি। বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, এই আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় ডাকপিয়নের গলা পাওয়া গেল। রেজিস্ট্রারি চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য খানিক এরকম: প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো এক কাজে হাজারিবাগে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতো চেঁচিয়ে বলে উঠলেন, 5,000 টাকা? 5,000 টাকা? 1 মাস কেটে গেছে। গভীর রাত্রি। সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, ওগো, সে বাদরের পাটা গেল কোথায়? বাদরের পায়ের কথাটা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেখানেই সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, ওই তো, ওই যে। কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন? সুরমা বললেন, ওর কাছে এখনো তুমি 2টো ইচ্ছা প্রকাশ করতে পারো। সুরেনবাবু বললেন, না না, ঢের হয়েছে, আর কোনো ইচ্ছা প্রকাশ করার দরকার নেই। ও সব বাজে আজগুবি ব্যাপার। সুরমা বললেন, না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। সুরেনবাবু বললেন, আচ্ছা, তুমি কি আবল তাবল বকছো বলো তো? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনিই আসতো। সুরমা মাথা নেড়ে বলে উঠলেন, না না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে। শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈবগতিকে।
বাঁদরের পায়ের জন্য নয়, ওর কোনো গুণই নেই। আরে অসম্ভব কখনো সম্ভব হয় না। সুরমা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অমিয়কে দেখাবে না? সুরেনবাবু নাচার হয়ে বললেন, বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাদুরের পাটা তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা পেঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াটা আবার গো গো করে উঠল। একটা টিকটিকি দেওয়ালের উপর টিক টিক করে ডাকল। তারপর আবার সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, আমি বলেইছিলাম ও বাঁদরের পায়ের কোনো গুণই নেই। যাই হোক, আমি এখন শুতে যাই, তুমিও এসো। সুরেনবাবু 2 পা অগ্রসর হলেন আর সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাওয়ার শব্দ হলো। সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন, ব্যগ্রস্বরে বললেন, ও ওকে কে দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, আহা, ও কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে হয়তো। সুরমা বললেন, না গো না, আমার অমিয় আসছে, আমার অমিয় আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি, সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছো না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে, হয়তো ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, মুন্ডহীন, রক্তাক্ত দেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে বাদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন। আমার ছেলে অমিয়কে আর আমি দেখতে চাই না। সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? শ্রান্তভাবে চেয়ারের উপর বসে পড়ে সুরমা বললেন, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা। কেমন লাগলো আজকের গল্প? গায়ে কাঁটা ধরলো কিনা সত্যি করে বলুন। এমনই আরো অসাধারণ সুন্দর পরিবেশনা শুনতে অবশ্যই ফলো করুন কলতান চ্যানেলটিকে। আর যদি উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই রাখবো, আর কমেন্ট করে জানাতেও ভুলবেন না আপনারা আরো কি কি গল্প শুনতে চাইছেন আমাদের কাছ থেকে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে। তাহলে সাথে থাকুন, শুনতে থাকুন কলতান।